গত ক্লাসে আমরা দেখছিলাম যে প্রিজারভেটিভ কি কি আছে। প্রিজারভেটিভের ভিতরে আমরা দেখছিলাম অ্যান্টিমাইক্রোবিয়াল আছে, তারপরে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, কিছু কেমিক্যাল দেখছিলাম, কিছু ন্যাচারাল দেখছিলাম, অনেক কিছু আমরা দেখছিলাম। প্রিজারভেটিভ আমরা দেখছিলাম, তাই না? এবং আমরা ফুড প্রিজারভেশন প্রসেস, কিভাবে খাদ্য প্রিজার্ভ করা যায় সেটাও আমরা দেখছিলাম। তারপরে কিভাবে ক্যানিং করা যায় সেটাও আমরা দেখছিলাম। তারপরে কি কি কারণে খাদ্য পচে যেতে পারে, শুধুমাত্র যে মাইক্রো অর্গানিজম দ্বারাই পচবে এরকম না, এনজাইম দ্বারা পচতে পারে, অন্যান্য আরও জিনিস আছে সেগুলো দ্বারা পচতে পারে। এছাড়া আমরা কয়েকটা বিদঘুটে শব্দের সাথে পরিচিত হয়েছিলাম, যেমন কি কি ছিল, ব্লাঞ্চিং ছিল, পিকলিং ছিল, স্মোকিং ছিল, তাই না? এরকম কিছু শব্দের সাথে আমরা পরিচিত হয়েছিলাম। আজকে আসো আমরা আবার পরের টপিক থেকে শুরু করবো। আজকের আমাদের টপিকটা হলো মিক্সচার। মিক্সচারের ভিতরে কি কি আছে একটু খেয়াল করো, আগে বলি। আজকের আলোচনার বিষয়টাকে একটু আগে আইডিয়া নাও, তারপরে লিখবো ইনশাল্লাহ। বুঝবা, ভালোভাবেই বুঝবা, সমস্যা নাই। আজকের আলোচনার বিষয় হচ্ছে মেইনলি মিক্সচার, আর হলো মিল্ক থেকে আমরা কিভাবে বাটার আর ঘি তৈরি করতে পারি। মিল্ক থেকে বাটার ঘি, ওইটা আসলে প্র্যাকটিক্যালি দু একদিন দেখে নিলে আরো ভালো হবে। হ্যাঁ, তোমাদের বাসায় যদি তোমার আম্মু তৈরি করে তাহলে দেখবা। থিওরির সাথে কিন্তু আসলে প্র্যাকটিক্যালি মিলবে না অনেক কিছু, জানো তো এটা। কারণ থিওরি হচ্ছে সব মেশিনের উপর ডিপেন্ডেন্ট, আর প্র্যাকটিক্যাল কিন্তু আসলে মেশিন দিয়ে সব কিছু হয় না। ঘি বাটার এগুলো কিন্তু বাসা বাড়িতে অনেকে হাতে কলমে তৈরি করতে পারে, তাই না? তো তোমার মিক্সারের ভিতরে কি কি আছে? মিক্সারের ভিতরে সাসপেনশন আছে, তারপরে হলো তোমার কলয়েড আছে, ক্রিস্টালয়েড আছে, তারপরে ওই যে মিক্সারের ভিতরে আরেকটা সলিউশন নামে একটা জিনিস আছে, কোয়াগুলেশন আছে, এই মোটামুটি কয়েকটা আছে, ঠিক আছে? এখন এদের ভিতরে আবার কিছু ইউনিক ফিচার আছে, যেমন কয়েকটা শব্দের সাথে পরিচিত হওয়া লাগবে। তার মধ্যে একটা হলো তোমার ব্রাউনীয় মুভমেন্ট, বাংলাতে যেটাকে আমরা বলি ব্রাউনীয় গতি, ঠিক আছে? তো কোন মিক্সচারের ভিতরে এগুলো দেখা যাবে, কোনটার ভিতরে দেখা যাবে না, এটা একটু ভাগ করে আমরা দেখব। তারপরে হচ্ছে কলয়েড, কলয়েড কি কি ধরনের আছে। তারপরে এখানে ডিসপারশন মিডিয়া কি আছে, ডিসপার্স মিডিয়া কি, এটা আছে, আমরা একটু বিস্তারিত দেখব, ঠিক আছে? তারপর কোয়াগুলেশন বললাম, কোয়াগুলেশন জিনিসটা কি এটা দেখব, কোয়াগুলেশন কয় টাইপের আছে এটা দেখব, কোয়াগুলেশনের মেকানিজম দেখব। আর কোয়াগুলেশন সম্পর্কে আমাদের একজন বিখ্যাত সায়েন্টিস্ট হার্ডি শুলজে, হ্যাঁ, উনি একটা বিখ্যাত থিওরি দিছে দুইটা কথার উপর ভিত্তি করে, আমরা সেটাও দেখবো ইনশাল্লাহ। এরপরে মিল্ক থেকে কিভাবে বাটার, বাটার থেকে কিভাবে ঘি তৈরি করা যায়, সিরিয়াল একটু মনে রাখা লাগবে কিন্তু। প্রথমে মিল্ক থেকে বাটার, বাটার থেকে কিন্তু ঘি, ঠিক আছে? ঘি তৈরি করা খুবই সহজ, ঘিটা আমরা না পড়লেও চলবে, তবে বাটারটা একটু ভালোভাবে জানতে হবে, কারণ বাটারটা এখানে কিছু এমসিকিউ আছে, কিছু ক্রিটিক্যাল জিনিস আছে যেগুলো আসলে হয়তো রিডিং করলে দেখবা বুঝে আসতেছে না। হ্যাঁ, এই জন্য কিছু জিনিস আছে টেকনিকের সাথে একটু মনে রাখতে হবে, এই আর কি। তাহলে আসো আজকে আমরা শুরু করি মিক্সচার দিয়ে। তাহলে মিক্সচার কি কি আছে এটা একটু দেখে, ওকে? আসো তাহলে মিক্সচার, আমাদের টপিকটা হলো আজকে মিক্সচার। মিক্সচার মানে হলো মিশ্রণ, ঠিক আছে? এখন সেটা দুই ধরনের হতে পারে, এই মিক্সচারটা আমাদের দুই ধরনের হতে পারে। দেখো আমরা আগে টাইপটা পড়বো, তারপরে আমরা ভিতরে দেখবো কি কি আছে। মিক্সচার প্রথমটা হলো তোমার হোমোজেনাস মিক্সচার, বা এটাকে সমসত্তীয় মিক্সচার বলা হয়, ঠিক আছে? এক নাম্বার হলো তোমার হোমোজেনাস মিক্সচার, যেটাকে বলা হয় সমসত্তীয়, সমসত্তীয় মিশ্রণ, ওকে? তাহলে সমসত্তীয় মিশ্রণ বা হোমোজেনাস মিক্সচার। আর দুই নাম্বার হলো তোমার হেটারোজেনাস। হেটারো মানেই বুঝতেছো এটা আসলে সমসত্য না। আচ্ছা, বাংলা যদি না বোঝো ইংরেজিটা একটু মনে রাখো, সমসত্য না মনে রাখা কোনো দরকার নাই, এটা আসলে হোমোজেনাস। আর হলো হেটারোজেনাস, তাহলে হেটারোজেনাস, ওকে? পাশে আমি বাংলাটাও লিখে রাখতেছি, যদি বুঝতে অসুবিধা হয় যে কোনো একটা তুমি ইউজ করতে পারবে। এটা হলো অসমসত্ব, অসমসত্ব বা অসমসত্তীয় মিশ্রণ, ওকে? এই হলো আমাদের দুইটা মিশ্রণ, একটা হলো হোমোজেনাস আর একটা হলো হেটারোজেনাস। এখন হোমোজেনাস বলতে আসলে কি বোঝায় এটা একটু খেয়াল করো। হোমোজেনাস বলতে বোঝায়, ধরো তুমি পানির ভিতরে চিনি দিছো, ঠিক আছে? এখন চিনিটা যদি সর্বত্রভাবে সমান কনসেন্ট্রেশনে থাকে, খেয়াল করো আবার বলতেছি, হোমোজেনাস বুঝলে কিন্তু হেটারোজেনাস এমনি চলে আসবে। হোমোজেনাস বিষয়টা হলো, তুমি ধরো পানির মধ্যে চিনি দিয়ে শরবত বানাইবা, তাহলে তোমার পুরা পানিটার ভিতরে তোমার চিনির কনসেন্ট্রেশনটা যদি সেম থাকে, মানে তোমার কনসেন্ট্রেশন পুরা পানির ভিতরে যদি সমান পাও, তাহলে সেটাকে আমরা বলবো সমসত্ব। বিষয়টা খুবই সিম্পল। ধরো আরেকটা, মানে একদম আমাদের পরিচিত এক্সাম্পল যদি বলি, যে মুড়ি, মুড়ি, এই যে মুড়ি, ঠিক আছে, খই যেটাকে আমরা বলি আমাদের গ্রামের ভাষায় মুড়ি। এই মুড়ি যখন মাখাও, এই যে রোজার দিন আসলে দেখা যায় যে বিভিন্ন ধরনের ইফতারি জিনিস দিয়ে মাখাও, অথবা রোজা ছাড়াই চানাচুর দিয়ে বা অন্যান্য কোনো কম্পোনেন্ট দিয়ে মিক্সার করো।
এখন এই যে চানাচুর যদি পুরা মুড়ির ভিতরে সমানভাবে সমান অনুপাতে মিশ্রণ থাকে তাহলে সেটাকে আমরা বলবো হোমোজেনাস। আর যদি সমানভাবে না থাকে, কোথাও কম থাকে কোথাও বেশি থাকে, তাহলে সেটাকে আমরা বলবো হেটারোজেনাস। এই হলো মূল বেসিক কথা। আশা করি দুইটা শব্দের সাথে ভালোভাবেই পরিচিত আছো। আজকে আরেকটু মনে করে দিলাম, আর কিছুই না। তাহলে একটা হলো হোমোজেনাস আর একটা হলো হেটারোজেনাস। হোমোজেনাস মানে আমাদের এখানে সর্বত্র কনসেন্ট্রেশন সেম থাকবে, আর হেটারোজেনাস মানে হইতেছে আমাদের সব জায়গায় কনসেন্ট্রেশনটা সেম থাকবে না। এখন হোমোজেনাস নিয়ে আমাদের এই চ্যাপ্টারে কোনো আলোচনা নাই, শুধু এক্সাম্পল মনে রাখো যে হোমোজেনাসের একটা এক্সাম্পল হলো, এর একটা এক্সাম্পল তুমি মনে রাখতে পারো যে পানিতে সোডিয়াম ক্লোরাইডের মিশ্রণ। ঠিক আছে, এই পর্যন্তই হোমোজেনাস রাইখে দাও, আর হোমোজেনাস নিয়ে আমরা কোনো আলোচনা করব না, আমরা শুধু হেটারোজেনাস নিয়ে আলোচনা করব। তাহলে হোমোজেনাসের ভিতরে একটা এক্সাম্পল মনে রাখো, সলিউশন অফ সোডিয়াম ক্লোরাইড ইন ওয়াটার। ঠিক আছে, তাহলে পানির ভিতরে সোডিয়াম ক্লোরাইডের যে মিশ্রণটা আছে সেটাকে আমরা বলবো হইতেছে আচ্ছা, এখানে সলিউশন না বলে মিক্সচার বলতে পারো, মিক্সচার অফ, কারণ সলিউশনটা আলাদাভাবে আসবে। ঠিক আছে, সলিউশন অফ সোডিয়াম ক্লোরাইড ইন ওয়াটার। ওকে, আর সলিউশনও বলতে পারো, কারণ সলিউশন কিন্তু সলিউশনের ডিফিনেশনের ভিতরে কিন্তু হোমোজেনাস মিক্সচার, ওইটাও বলতে পারো। জাস্ট আমরা এখানে একটু ডেফিনেটলি বোঝার জন্য মিক্সচার শব্দটা লাগাই রাখলাম। ওকে, আচ্ছা, তাহলে হোমোজেনাসের ভিতরে একটা মনে রাখতে পারো, সেটা হলো সলিউশন আছে। আর হেটারোজেনাসের ভিতরে একটু ক্লাসিফিকেশন আমাদের জানতে হবে। হ্যাঁ, এখানে মনে রাখো এখানে সলিউশন আছে, বাট এক্সাম্পলে কিন্তু আমি লিখছি মিক্সচার, কারণ কি আমাদের হেডিংটা হইতেছে মিক্সচার। তাহলে হোমোজেনাসের ভিতরে আসবে সলিউশন। সলিউশনের ডেফিনেশন কিন্তু আশা করি জানা আছে, যে হোমোজেনাস মিক্সচার অফ টু অর মোর কম্পোনেন্ট। ঠিক আছে, দুই এবং দুইয়ের অধিক কম্পোনেন্ট একটা যদি হোমোজেনাস মিক্সচার হয় তাহলে সেটাকে আমরা বলবো সলিউশন। আর হেটারোজেনাসের ক্লাসিফিকেশনটা একটু দেখতে হবে, এটা একটু খেয়াল করো। হ্যাঁ, দেখো হেটারোজেনাস ক্লাসিফিকেশন বলতে আমরা বোঝার জন্য আসলে ক্লাসিফিকেশন লিখতেছি। হেটারোজেনাস, দেখো হেটারোজেনাসের ক্ষেত্রে কয়েকটা পাবা। একটা হলো তুমি কলয়েড পাবা, কলয়েড। আরেকটা পাবা হইতেছে ক্রিস্টালয়েড, ক্রিস্টালয়েড। আরেকটা পাবা হলো তুমি সাসপেনশন। হ্যাঁ, সাসপেনশন। আচ্ছা আসো, এখানে আমরা আগে চিনবো কিভাবে এটা একটু আমি বলি, যে তুমি প্রথমে কলয়েড, ক্রিস্টালয়েড আর সাসপেনশন কিভাবে চিনবা। আমরা ডিফারেন্সটা পরে আসবো, আগে চিনার উপায়টা আগে বের করি, যে কোনটা কলয়েড, কোনটা ক্রিস্টালয়েড আর কোনটা সাসপেনশন। এটা কিভাবে চিনবে একটু খেয়াল করো। মানে তোমার হাতে যদি দেওয়া হয়, এগুলো তো দেখবা তাই না, এগুলো কিন্তু মাইক্রোস্কোপিক না, এগুলো কিন্তু ম্যাক্রোস্কোপিক, মানে দেখা যাবে বাট গুচ্ছ আকারে দেখা যাবে। একটা বালিকণা কিন্তু দেখবা না, অনেকগুলো বালিকণা একসাথে কিন্তু দেখা যাবে। এগুলা মাইক্রোস্কোপ দিয়ে সিঙ্গেল দেখবা, কিন্তু অনেকগুলো একসাথে থাকলে কিন্তু ম্যাক্রোস্কোপ। এটা কিন্তু একটু বুঝে আসতে হবে, আমি আবার বলতেছি খেয়াল করো। যেমন একটা বালুকণা, এই কিন্তু মাইক্রোস্কোপি, শুধুমাত্র কিন্তু চোখে দেখবা না, কিন্তু যদি অনেকগুলো বালু একসাথে থাকে তাহলে কিন্তু ম্যাক্রোস্কোপি। ঠিক আছে, এরকমভাবে এই যে ক্রিস্টালয়েড, কলয়েড, সাসপেনশন, এরাও কিন্তু সিঙ্গেলই তোমার মাইক্রোস্কোপিক, বাট যখন একসাথে থাকবে তখন কিন্তু ম্যাক্রোস্কোপিক। ঠিক আছে, তাহলে আমরা সাইজ দেখে যদি আমরা বলি তাহলে কিভাবে চিনবো। কলয়েডটা হলো, আচ্ছা ক্রিস্টালয়েড একটু সিরিয়ালি মেনটেন করো, ক্রিস্টালয়েডটা আগে লেখো, কলয়েডটা পরে লেখো, মানে সাইজ অনুসারে তোমার ক্রিস্টালয়েড আগে আসবে আর কলয়েডটা পরে আসবে। ঠিক আছে, তোমার 1 থেকে খেয়াল করো, 1 থেকে 100 ন্যানোমিটার, এরা যত পার্টিকেল আছে সবাই এটাছে ক্রিস্টালয়েড। খেয়াল করো, এটা কিন্তু উপরে লেখা উচিত ছিল, আসলে আমার একটু ভুল হয়েছে, মিস্টেক হয়েছে। মানে সিরিয়ালি উপরে যাবে ক্রিস্টালয়েড, তারপরে কলয়েড, তারপরে সাসপেনশন। 100 থেকে 500 পর্যন্ত, খেয়াল করো 100 থেকে 500 পর্যন্ত, 500 ন্যানোমিটার কিন্তু। হ্যাঁ, আকৃতি বিশিষ্ট বা সাইজ বিশিষ্ট কোনো পার্টিকেলকে আমরা বলবো হচ্ছে কলয়েড। আর মোর দ্যান 500 ন্যানোমিটার বিশিষ্ট কোনো কণা যদি কোনো মিক্সচারে থাকে তাহলে সেটাকে আমরা বলবো সাসপেনশন। এখন এর ভিতরে আমরা যাব, সমস্যা নাই, তবে আমরা চিনার উপায়টা আগে বললাম। খেয়াল করো, এই যে প্রথমে বলবা ক্রিস্টালয়েড 1 থেকে 100, এরা হলো ক্রিস্টালয়েড, কলয়েডটা হলো 100 থেকে 500, আর সাসপেনশন হলো মোর দেন 500 ন্যানোমিটার। এটা হলো তোমার পার্টিকেলের সাইজ দেখে কিভাবে বুঝবা সেটা আমি বললাম। ঠিক আছে, এখন এই জায়গায় একটা হিন্টস মানে কথা আছে, সাধারণত ক্রিস্টালয়েডটা আমাদের এই যে ইনঅর্গানিক কেমিস্ট্রিতে আলোচনা করা হয় না। দেখো খেয়াল করো, আমি আবার বলতেছি, হয়তো বইয়ে খুঁজলে পাবা না, এই জন্য কিন্তু আমি বলে দিতেছি। এটা ক্রিস্টালয়েড হয়তো তুমি বইয়ে খুঁজলে পাবা না, হাজারি স্যারের বইও পাবা না, কবির স্যারের বইও পাবা না, লিঙ্কন স্যারের বইয়ে আছে কিনা আমার এই মুহূর্তে মনে নাই। বাট এই তিনটাকে আমি কেন লিখলাম, লেখার একটু কারণ আছে। এই ক্রিস্টালয়েডটা অর্গানিক কেমিস্ট্রিতে গিয়ে আমরা পড়বো, এখানে কিন্তু বিস্তারিত আছে। এখানে লেখার কারণটা হলো এই তিনটা যাতে আমাদের একসাথে মনে থাকে।
ক্রিস্টালয়েড 1 থেকে 100, কলয়েড 100 থেকে 500, আর সাসপেনশন হলো মোর দেন 500। এখন এই জায়গায় একটা কথা আছে, এই ইনঅর্গানিকের ক্ষেত্রে একটা কথা আছে যে সকল ক্রিস্টালয়েড কলয়েড, বাট সকল কলয়েড ক্রিস্টালয়েড না। তার মানে তুমি কিন্তু কলয়েডের ক্ষেত্রে সাইজটাকে আরও ভেরিয়েশন করতে পারবা। খেয়াল করো, আমি আবার বলতেছি, এটা একটু বোঝার চেষ্টা করো। হ্যাঁ, কিছু কিছু বইয়ে না, তোমাদের বইয়ে তুমি দেখবা যে কলয়েড এর আকার 2 থেকে 500 লিখে রাখছে। আবার এক পৃষ্ঠা পরেই হয়তো মানে পর বাজায় দেখবা যে 100 থেকে 500 লেখা আছে। দুইটাই কিন্তু সঠিক। কোন যুক্তিতে সঠিক দেখো, সকল ক্রিস্টালয়েড কলয়েড বাট সকল কলয়েড ক্রিস্টালয়েড না, এই যুক্তিতে তোমার 2 থেকে 500 ন্যানোমিটারের যত পার্টিকেল আছে, যত কণা আছে, সবাই হলো কলয়েড। 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হলো, যদি ক্রিস্টালয়েড আলাদাভাবেই আলোচনা করো তাহলে কিন্তু কলয়েডের সাইজটা তোমার 100 থেকে 500ই বলতে হবে। আশা করি বিষয়টা বুঝাইতে পারছি। ক্রিস্টালয়েড যেহেতু আমাদের ফার্স্ট পেপারে নাই, এই জন্য এখানে আমরা বলবো না, কলয়েডটাকে আমরা দেখব। এখন আসো, এদের ভিতরে তুমি কিভাবে পার্থক্য করবা। মানে একটা তো তুমি সাইজ দেখে বুঝতে পারলো যে পার্থক্য করলা, এখন তুমি বাকিগুলা কি কিভাবে করবা এটা একটু খেয়াল করো। তাহলে আমাদের এখানে 4টা জিনিস নিয়ে মূলত আসতেছে। একটা হলো সলিউশন, একটা হলো কলয়েড, আর একটা হলো সাসপেনশন, আর একটা সামনে আছে কোয়াগুলেশন। আমরা কোয়াগুলেশনটাকে এখানে আনবো না, ওইটাকে আমরা সামনে একটু আলোচনা করব। তাহলে 3টা জিনিস আমি দেখে কিভাবে চিনবো বা এদের ফিচারকে আমি কিভাবে আসলে আলাদা করব, খেয়াল করো, আমরা একটু দেখার চেষ্টা করি। হ্যাঁ, তাহলে রিলেশন বা ডিফারেন্স বলতে পারো। হ্যাঁ, দেখো ডিফারেন্স, আমরা কিছু ডিফারেন্স আসলে দেখি। ডিফারেন্স এমং, এমং কেন লিখতেছি, আমরা 3টা দিব, বিটুইন হলে কিন্তু 2টা। হ্যাঁ, ডিফারেন্স এমং কি কি, একটা হলো কলয়েড, আরেকটা হলো সাসপেনশন, সাসপেনশন, আরেকটা হলো তোমার সলিউশন। এই সলিউশনটা কিন্তু আমরা বলছিলাম কি কার ভিতরে যাবে, হোমোজেনাস মিক্সচারের ভিতরে যাবে। ঠিক আছে, তাহলে আসো আমরা কিছু ডিফারেন্স দেখি। তাহলে এখানে লিখবো ট্রেট, এখানে লিখবো যে সলিউশন, এখানে লিখবো সাসপেনশন, আর হলো এই পাশে কলয়েড। 1 নাম্বার আসো, এই বক্সটা কিন্তু মনে রাখতেই হবে। হ্যাঁ, এমসিকিউ বলো রিটেন বলো, একদম ঠোঁটস্থ রাখতে হবে। অনেকগুলা তোমার বইয়ে দেখবা, অনেকগুলা মানে বৈশিষ্ট্য, ধর্ম, তারপরে হলো তোমার ডিফারেন্স দেওয়া আছে। এত মনে রাখার দরকার নাই, মনে রাখাও সম্ভব না। জাস্ট 3-4টা পয়েন্ট এখান থেকে মনে রাখো। 1 নাম্বার হলো, আচ্ছা আমরা আগে উপরে হেডিংগুলো দেখি। তাহলে এখানে হলো সলিউশন, ঠিক আছে, এখানে হলো সাসপেনশন, বা আগে পরেও লিখতে পারো, সমস্যা নাই। আর এখানে হলো তোমার কলয়েড। ঠিক আছে, কোনো সমস্যা নাই, তুমি সিরিয়ালি লিখতে পারো, বুঝলেই হলো। এখন আসো আমরা সাইজ, 1 নাম্বার আমরা দেখবো সাইজ অফ পার্টিকেল। এখানে এর ভিতরে সবচেয়ে ছোট, কেন ছোট, কারণ হোমোজেনাস মিক্সচার কিন্তু। হ্যাঁ, এটা কিন্তু একটু বুঝতে হবে কেন ছোট, এটা কিন্তু আগে আমি বলে ফেলছি, কারণ এটা যে হোমোজেনাস মিক্সচার। এর এর ক্ষেত্রে পার্টিকেলগুলো কত হবে, তাহলে 0.1 থেকে 0.2 ন্যানোমিটার কিন্তু হবে। হ্যাঁ, এটা হলো 1 নাম্বার ফিচার। 2 নাম্বার আসলে সাসপেনশন, আমরা বলে ফেলছি মোর দেন 500 ন্যানোমিটার, আর ওইটার ক্ষেত্রে আমরা বলছি হচ্ছে 100 থেকে 500 ন্যানোমিটার। ওকে, এই হলো মূল কথা, 1 নাম্বার কথা। 2 নাম্বার আসো, একটা জিনিস খেয়াল করে দেখো, এই সলিউশনের ক্ষেত্রে পার্টিকেলগুলো কিন্তু অনেক ক্ষুদ্র, অনেক, মানে ধারণাই করা যাবে না যে ন্যানোমিটার মানে কি। ন্যানোমিটার মানে কি, 1 ন্যানোমিটার মানে 10⁻⁹ মিটার, মানে 1 মিটারকে ওই যে অত ভাগ করলে যত হবে তত হলো 1 ন্যানোমিটার। তাহলে এটা কিন্তু 1 ন্যানোমিটারও হয় না, 1 ন্যানোমিটার চেয়েও কম, বলতে পারো 1 অ্যাংস্ট্রম হয়েছে, 1 অ্যাংস্ট্রম থেকে 2 অ্যাংস্ট্রম। ঠিক আছে, তাহলে অ্যাংস্ট্রম কিন্তু সাধারণত চোখে দেখা যাবে না, মাইক্রোস্কোপেও দেখা যাবে না, এদেরকে কোথাও দেখা যাবে না, এক কথায় শেষ, এরা অদৃশ্য। তাহলে আমরা 2 নাম্বার ফিচার বলবো ভিজিবিলিটি বা ভিজিবল। ঠিক আছে, তাহলে এরা হলো নট, এদেরকে দেখা যাবে না, মাইক্রোস্কোপেও না, ম্যাক্রোস্কোপেও না, খালি চোখেও না, এটা কিন্তু মনে রাখতে হবে। তারপরে আসো এই কলয়েডের ক্ষেত্রে। দেখো কলয়েডের ক্ষেত্রে যেহেতু তোমার সাসপেনশনের চেয়ে বড়, তাহলে অবশ্যই এর তুমি মাইক্রোস্কোপ দিয়ে দেখতে পারবা, তবে সেটা হবে আলট্রা মাইক্রোস্কোপ। আলট্রা মাইক্রোস্কোপ, ওই যে প্রথম ফিচারটা তুমি যদি মনে রাখতে পারো, ওই যে সাইজটা, তাহলে কিন্তু তুমি বাকিগুলো লিখতে পারবে। হ্যাঁ, কারণ সাইজের উপর ডিপেন্ড করে তো তুমি বলতেছো যে আমি কোনটাকে দেখতে পারবো, কোনটাকে দেখতে পারবো না। তারপরে হলো তোমার সাসপেনশন, সাসপেনশনের ক্ষেত্রে তুমি দেখতে পারবা মাইক্রোস্কোপ বা খালি চোখেও দেখতে পারবা। ঠিক আছে, এটা মেবি মাইক্রোস্কোপ অথবা আই, ঠিক আছে, যে কোনোভাবে দেখতে পারবা, খালি চোখেও দেখা যাবে। একটা সাসপেনশনের এক্সাম্পল কিন্তু তুমি বলতে পারো যে সিরাপ। ঠিক আছে, সিরাপকে তুমি ঢালার সময় নেক্সট অ্যাঙ্গেলে, মানে তুমি যদি দেখো, দেখবা যে অনেক ফুটি ফুটি, ফুটি ফুটি বলতে গোটা গোটা কিছু জিনিস দেখা যায়, এগুলো কিন্তু পার্টিকেল সাইজ। ঠিক আছে, সাসপেনশন আমরা এক্সাম্পল দিব সামনে, তবে আমরা একটু চিনার চেষ্টা করতেছি, মানে কিভাবে কোনটা দিয়ে আমরা কিভাবে চিনবো।
3 নাম্বার আসো, এই মিক্সচারের টাইপটা কি? দেখো মিক্সচার টাইপ, তাহলে আমরা জানি সলিউশন মিক্সচারটা হলো আমাদের হোমোজেনাস, তাই না? এটা হলো হোমোজেনাস, আর বাকি দুইটা কিন্তু হেটারোজেনাস। হেটারোজেনাস, এটাও কিন্তু হেটারোজেনাস, ঠিক আছে, হেটারোজেনাস। আচ্ছা, এরপর আসো মোস্ট দুইটা জিনিস আমাদেরকে জানতেই হবে। দুইটা জিনিস কি একটু খেয়াল করো, একটা হলো তোমার টিন্ডালাইজেশন আর একটা হলো তোমার ব্রাউনীয় মুভমেন্ট। খেয়াল করে এই দুইটা তোমার জানতেই হবে। উপরের গুলা কিন্তু তুমি সহজেই বলে ফেলছো, হ্যাঁ, কারণ উপরের গুলা আসলে বোঝা যায়, সাইজ দেখে তুমি বলতে পারবা যে কোনটা ভিজিবল না, কোনটা হোমোজেনাস, কোনটা হেটারোজেনাস। যেটা সবচেয়ে ছোট সেটা কিন্তু হোমোজেনাসই হবে, কারণ তার মিশ্রণ সব জায়গায় সমানভাবে থাকার চেষ্টা করবে। ঠিক আছে, এখন যেই দুইটা লিখবো এই দুইটা মাস্ট মনে রাখতেই হবে। ঠিক আছে, একটা হলো তোমার ব্রাউনীয় মুভমেন্ট, হ্যাঁ, একটু বানানটা দেখো, আমার বানানটা এই মুহূর্তে খেয়াল নাই। ব্রাউনীয় মুভমেন্ট, ওকে। এটা বাংলা হলে যেরকম বয় রফলা আকার ও শো দন্তের নয় দীর্ঘিকার, ব্রাউনীয় গতি, ওকে। ব্রাউনীয় গতি, উপর আবার হেডিং মনে করো না, আমি কিন্তু এটার অন্য কারণে লিখলাম, হ্যাঁ। তাহলে ব্রাউনীয় মুভমেন্ট দেখা যাবে কোন জায়গায় আর দেখা যাবে না কোন জায়গায়, এটা কিন্তু একটু মনে রাখতে হবে, হ্যাঁ। শুধুমাত্র ব্রাউনীয় মুভমেন্ট দেখা যাবে কলয়েডের ক্ষেত্রে, আর বাকি দুইটার ক্ষেত্রে দেখা যাবে না। তাহলে এটার ক্ষেত্রে সিন তাহলে দেখা যাবে, আর বাকি দুইটার ক্ষেত্রে দেখা যাবে না, নট। আসো ব্রাউনীয় মুভমেন্ট কি জিনিস আমি বলবো, একটু পরেই বলবো, হ্যাঁ। আগে আমরা চিনি, এই তিনটাকে চিনি আগে, তারপরে আসো টিন্ডালাইজেশন। এই টিন্ডালাইজেশন কি জিনিস এটা আমি দেখবো। তাহলে এই দুইটা আমরা বিস্তারিত পড়বো ইনশাল্লাহ, বাকিগুলো কিন্তু এমনি বোঝা যায়, হ্যাঁ। তাহলে টিন্ডাল ইফেক্ট বা একে বলা হয় টিন্ডালাইজেশন অথবা টিন্ডাল ইফেক্ট তুমি বলতে পারো। আসো তাহলে টিন্ডাল ইফেক্ট তুমি কি কি বলতে পারো। টিন্ডাল ইফেক্টের ক্ষেত্রে দেখা যাবে যে সলিউশনগুলা এর ক্ষেত্রে টিন্ডাল ইফেক্ট নাই, কলয়েডের ক্ষেত্রে টিন্ডাল ইফেক্ট আছে, আর সাসপেনশনের ক্ষেত্রে কখনো আছে কখনো নাই, এটা একটু মনে রাখতে হবে, হ্যাঁ। তাহলে সলিউশনের ক্ষেত্রে নট, এর ক্ষেত্রে নাই, এর ক্ষেত্রে মে অর নট, তুমি নটই বলতে পারো, কনফার্মলি সমস্যা নাই। আরেকটা হলো তোমার কলয়েডের ক্ষেত্রে আছে ইয়েস বা সিন, দেখতে পারবা, এই টিন্ডাল ইফেক্টটা দেখতে পারবা, ওকে। দেখো কিছু এক্সাম্পল আমরা বলতে পারি লাস্টে গিয়ে আমাদের মনে রাখার জন্য। যেমন সলিউশনের এক্সাম্পল কি, সলিউশনের এক্সাম্পল হিসেবে ওই যে আমরা উপরে কিন্তু বলে আসছি যে সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ, সোডিয়াম ক্লোরাইড মিক্সচার ইন ওয়াটার, এটা হলো আমাদের সলিউশন। তারপরে সাসপেনশন, হ্যাঁ, সাসপেনশনের ক্ষেত্রে তুমি এক্সাম্পল বলতে পারো অনেকগুলো কিন্তু আছে সাসপেনশন ক্ষেত্রে, যেমন ব্লাড একটা সাসপেনশন, তারপরে ভ্যাকসিন একটা সাসপেনশন, এগুলো কিন্তু সব সাসপেনশন। ব্লাড কিন্তু নিজে সাসপেনশন। ইস, বুঝি না, সারাদিন কারেন্ট থেকে আমি পড়াইতে আসলে এরকম হয় কেন। তাহলে ব্লাড আর হইতেছে ভ্যাকসিন, শুনতেছ রায়ান? দেখো আর হইতেছে কলয়েডের এক্সাম্পল হিসেবে মনে রাখতে পারো, মিল্ক মনে রাখতে পারো, তারপরে ভাটার আছে, এগুলো সব হইতেছে কলয়েড। দাঁড়াও একটু দরজা জানালা খুলি। শোনা যায় রায়ান, শুনতেছ? তাহলে আসো আমরা কিন্তু তিনটাকে চিনে ফেলছি, সলিউশন, সাসপেনশন আর হলো কলয়েড। এরপরে কোয়াগুলেশন আছে, ওইটা আলাদা বিষয়, কোয়াগুলেশনের সাথে এদের কোনো সম্পর্ক নাই, বাট পড়তে হবে আমাদের, হ্যাঁ। তাহলে তিনটা জিনিস আমরা চিনে ফেলছি, উপরে তিনটা এমনি মনে থাকবে, নিচে দুইটা একটু ভালোভাবে মনে রাখো, ব্রাউনীয় মুভমেন্ট, এই যে ব্রাউনীয় গতি যেটা আমি বাংলাতে উপরে লিখে রাখছি, আর একটা হলো টিন্ডাল ইফেক্ট। তাহলে ব্রাউনীয় মুভমেন্ট অনলি দেখা যাবে কলয়েডের ক্ষেত্রে, আর টিন্ডাল ইফেক্ট দেখা যাবে কলয়েডের ক্ষেত্রে, আর বাকি দুইটার ক্ষেত্রে দেখা যাবে না, হ্যাঁ। এই হলো আমাদের মূল কথা। আর এক্সাম্পলগুলো একটু মনে রাখো, এক্সাম্পলগুলো কিন্তু এমসিকিউর জন্য খুবই ইম্পর্ট্যান্ট। ব্লাড ভ্যাকসিন দুইটা মনে রাখলেই হবে, থেকে সাসপেনশন থেকে, আর ওইখান থেকে তুমি মিল্ক, তারপর হলো বাটার, মিল্ক অফ ম্যাগনেসিয়াম মানে কি, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, এগুলো একটু মনে রাখতে পারো, মিল্ক অফ ম্যাগনেসিয়াম, বাটার, ঘি, এগুলো সব হইতেছে তোমার ওই কলয়েড প্রকৃতির। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের চীনার বিষয়। এখন আসলে ওই যে আমরা যেই দুইটা বলতেছিলাম যে ব্রাউনীয় মুভমেন্ট জিনিসটা কি আসলে, এটা একটু দেখি, আর টিন্ডাল ইফেক্ট কি জিনিস এটা একটু দেখি, আর বাকিগুলা এমনি জানো। তাহলে আসো আমরা একটু ব্রাউনীয় মুভমেন্টটা দেখি, বা ব্রাউনীয় গতি।
ব্রাউনীয় গতি। দেখো ব্রাউনীয় গতি জিনিসটা হলো আমরা মেইনলি কোথায় দেখতে পাবো বলছিলাম, কলয়েডে কিন্তু দেখতে পারবো। হ্যাঁ, কলয়েডের ক্ষেত্রে তোমার যদি মানে বিষয়টা খেয়াল করো, এটা যদি একটা পাত্র হয়, এর ভিতরে যদি কলয়েড পার্টিকেলগুলো থাকে, মানে মিক্সচার তো অবশ্যই এখানে ওয়াটার বা অন্য কিছু থাকতে পারে, আই মিন লিকুইড জাতীয় কিছু থাকতে পারে। কি কি থাকতে পারে এটা আমরা দেখবো সামনে। কলয়েডের কিন্তু অনেক টাইপ আছে আবার। হ্যাঁ, আমরা বেসিক জিনিস যেটা এটাকে কিন্তু বলতেছি। এখন এই ব্রাউনীয় মুভমেন্ট মানেটা কি? ব্রাউনীয় মুভমেন্ট মানেটা হলো এই যে কণাটা আছে, খেয়াল করো, আমি যদি একটা কণাকে এখানে ফিক্সড চিন্তা করি, এই কণাটা যে আছে এই কণাটা তোমার হ্যাভেজার্ট মুভমেন্ট করতে থাকবে, একটা আরেকটার সাথে ধাক্কা দিতে থাকবে, ঠিক আছে? হ্যাভেজার্ট মুভমেন্ট, কখন কোথায় যাবে বলা যায় না। তাহলে এই যে এরকমভাবে সে একটার সাথে আরেকটা সবসময় ধাক্কা দিবে, হ্যাভেজার্ট, কোনো নিয়ম মানবে না, ঠিক আছে? এটাই হলো তোমার ব্রাউনীয় মুভমেন্ট। এটা তোমার একজন সায়েন্টিস্ট ছিলেন যেনার নাম হইতেছে তোমার রবার্ট বাউন, তার নাম অনুসারে আসলে ব্রাউনীয় মুভমেন্ট এটা আসলে দেখা গেছে। তাহলে এখানে কি ঘটবে? এখানে আমি আবার বলতেছি, খেয়াল করো, আমাদের যে কলয়েডের পার্টিকেলগুলো আছে, কলয়েড পার্টিকেলগুলো একটা আরেকটার সাথে হ্যাফেজার্টলি কোনো নিয়মতান্ত্রিক ছাড়া কখন কোন দিকে মুভ করবে, কখন কোন কণার সাথে তোমার ধাক্কা খাবে, এটা আসলে বোঝা যাবে না। বিক্ষিপ্ত যেটাকে আমরা বলতে পারি, ঠিক আছে? বিক্ষিপ্তভাবে অবিরাম একটা অণু আরেকটা অণুর সাথে ধাক্কা খাওয়ার ফলে যেই গতিটা তৈরি হবে সেটাকে আমরা বলবো ব্রাউনীয় গতি অথবা ব্রাউনীয় মুভমেন্ট, ঠিক আছে? তাহলে এটাকে আমি একটু এইভাবে লিখে রাখতে পারি যে কলয়েড অণুগুলা, দেখো, কলয়েড অণুসমূহ, কলয়েড অণুসমূহ ধাক্কা খেয়ে, মানে কি বলে এটাকে, অবিরাম, অবিরাম বিক্ষিপ্তভাবে, বিক্ষিপ্তভাবে গতিশীল থাকে, ঠিক আছে? গতিশীল থাকে, এটাকেই আমরা বলবো ব্রাউনীয় গতি। হ্যাঁ, এটাকেই ব্রাউনীয় গতি বলা হয়। ওকে, তাহলে ব্রাউনীয় গতি কী জিনিস সেটা আমরা জানলাম। এখান থেকে সায়েন্টিস্টের নামটা একটু মনে রেখো, যে আমাদের রবার্ট ব্রাউন, সায়েন্টিস্ট রবার্ট ব্রাউন সর্বপ্রথম এই মুভমেন্টটা তিনি আসলে দেখতে পেয়েছিলেন, ঠিক আছে? তাহলে এই হলো আমাদের ব্রাউনীয় মুভমেন্ট। এখন আসো দ্বিতীয় যে শব্দটা আমরা লিখছিলাম যে টিন্ডাল ইফেক্ট। টিন্ডাল ইফেক্ট জিনিসটাকে একটু খেয়াল করো। টিন্ডাল ইফেক্টটা হলো কিছু কিছু পার্টিকেল আছে দেখবা যাদের উপর তোমার লাইট পড়লে আলোর বিচ্ছুরণ ঘটে, তাই না? আবার কিছু কিছু আছে যাদের উপর লাইট পড়লে ওরা লাইট কিন্তু শুইছে নেয়। যেমন এই যে গরম দিনে তুমি যদি কালো গেঞ্জি পরে থাকো বা কালো জামা পরে থাকো, তোমার কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যেই ঘামায় ফেলবে। কারণ কি? কারণ হচ্ছে যে ব্ল্যাক জিনিস তোমার তাপ শোষণ করতে পারে, লাইট শোষণ করতে পারে। আবার কিছু কিছু জিনিস আছে যাদের উপর লাইট পড়লে কিন্তু ওরা রিফ্লেক্ট করবে, বিচ্ছুরণ করবে, তাই না? এখন এই কলয়েড পার্টিকেলগুলো এরকমই, যে এদের উপর তুমি যদি লাইট দাও বা লাইট ফালাও এদের উপরে, মানে এদের উপর তুমি যদি লাইট দাও, তাহলে দেখা যাবে যে এরা বিচ্ছুরণ বা এদের ভিতর থেকে একটা আলোর প্রতিপ্রভা আমরা যেটাকে বলতে পারি, ঠিক আছে? বা বিচ্ছুরণ ঘটবে। এই বিচ্ছুরণটা হবে কিন্তু তোমার দৃশ্যমান আলোর মধ্যে। ওই যে কি কি বলছিলাম আমরা, বেনিয়াস হকলা, বিপগর, তাই না? ব্লু, রেড লাইট, তারপর হচ্ছে আরও কী কী জানি ছিল না, সাতটা কালার, এগুলো আমরা খালি চোখে দেখতে পারবো। এটা শুধু কলয়েডের ক্ষেত্রে দেখা যাবে। তো এই যে তুমি দেখতে পারলা খালি চোখে একটা আলোর বিচ্ছুরণ, যে কলয়েড সাবস্ট্যান্স এর উপরে মানে লাইট ফালানোর কারণে যে বিচ্ছুরণটা দেখতে পারলা, এই ঘটনাটাকে বলা হয় মূলত টিন্ডাল ইফেক্ট। তাহলে আসলে আমি একটু লিখি আসলে টিন্ডাল ইফেক্ট, টিন্ডাল ইফেক্ট, একে টিন্ডা, যে প্রক্রিয়ায় টিন্ডাল ইফেক্টটা হবে সেটাকে আমরা বলবো হচ্ছে টিন্ডালাইজেশন, ঠিক আছে? দেখো টিন্ডালাইজেশন, আচ্ছা এখানে কিন্তু দুইটা কথা আছে, একটা হলো টিন্ডাল ইফেক্ট, আর একটা হলো আলোর বিচ্ছুরণ। আমি দুইটা জিনিসই বলতেছি, এখানে একটু দুইটার ভিতরে সামান্য পার্থক্য আছে। হ্যাঁ, দেখো টিন্ডাল আর হচ্ছে টিন্ডালাইজেশন দুইটা কিন্তু ভিন্ন জিনিস, মানে খুবই কাছাকাছি কিন্তু সামান্য একটু ডিফারেন্স আছে। টিন্ডাল ইফেক্ট কার ক্ষেত্রে দেখা যাবে আমরা বলছি, দেখা যাবে যে কলয়েডের ক্ষেত্রে। এখন কলয়েড আর হলো তোমার সাসপেনশন, এদের আকার আকৃতি কিন্তু খুবই কাছাকাছি। খেয়াল করো, আমি আবার বলতেছি, কলয়েড আর হলো সাসপেনশন। দেখো কলয়েডের ক্ষেত্রে আমরা কি বলছিলাম, 2 থেকে 100, আর সাসপেনশনের কি বলে, সলিউশনের ক্ষেত্রে আমরা বলছিলাম 0.1 থেকে 2 ন্যানোমিটার, মানে খুবই কাছাকাছি, তাই না? বেশি একটা কিন্তু ডিফারেন্স না। এখন এই যে তোমার মেইনলি
এই যে আলোর বিচ্ছুরণটা দেখা যাবে হলো তোমার সলিউশনের ভিতরে, কিন্তু যদি এই বিচ্ছুরণটা তোমার কলয়েডের ভিতরে দেখা যায় তাহলে সেটাকে আমরা টিন্ডাল ইফেক্ট বলবো। আমি আবার বলতেছি, খেয়াল করো, জিনিস কিন্তু একই। মানে মূলত তোমার আলোর বিচ্ছুরণটা দেখা যাবে হলো সলিউশনের ক্ষেত্রে, কিন্তু এই বিচ্ছুরণ যদি কলয়েডের ক্ষেত্রে দেখা যায় তাহলে সেই প্রভাবটাকে আমরা বলবো টিন্ডালাইজেশন। তাহলে টিন্ডালাইজেশনটা আমাদের মূলত দেখা যাবে, মানে এটা বেসিক্যালি শুধুমাত্র এই শব্দটা ব্যবহার করা হয় কলয়েডের ক্ষেত্রে, কিন্তু এই যে বিচ্ছুরণ যেটা এটা কিন্তু তোমার কলয়েডের ক্ষেত্রেও হবে, আর হলো তোমার এই যে সলিউশন যেটা আছে সেটার ক্ষেত্রেও হবে। কিন্তু প্যাচ লাগায় না, দরকার পড়লে আমি আবার বলতেছি, খেয়াল করো। যদি সলিউশনের উপরে তুমি লাইট রিফ্লেক্ট করো তাহলে সেটা বিচ্ছুরণ, কিছু আলো আমরা খালি চোখে দেখতে পারবো, ঠিক আছে। এখন এই ঘটনাটাই যদি কলয়েডের ক্ষেত্রে ঘটে তাহলে সেটাকে আমরা স্পেশালি বলবো টিন্ডাল ইফেক্ট। এই হলো মূল কথা, আর কিছুই না। তাহলে বিষয়টা হচ্ছে এরকম যে সলিউশনে কোনো সলিউশনে আলো আপতিত হলে, আলো আপাতিত হলে, হ্যাঁ, আপতিত হলে সেই আলো সেই আলো বিচ্ছুরিত হবে, ঠিক আছে, বিচ্ছুরিত হবে। এই বিচ্ছুরণ যদি এই বিচ্ছুরণ যদি কোথায় হয়, কলয়েডের ক্ষেত্রে হয়, হ্যাঁ, কলয়েড এ হয়, তাহলে তাকেই আমরা বলবো বা সেটাকেই আমরা বলবো, তাহলে সেটাকেই আমরা বলবো হচ্ছে টিন্ডাল ইফেক্ট, ঠিক আছে। এখন এই টিন্ডালটা হইতেছে তোমার একজন সায়েন্টিস্টের নাম অনুসারে আসছিল, বিজ্ঞানী টিন্ডাল। তাহলে এনার নাম ছিল বিজ্ঞানী কিন্তু টিন্ডাল, তাহলে সায়েন্টিস্ট ছিলেন কিন্তু তিনি একজন। তাহলে আমরা ব্রাউনীয় মুভমেন্ট দেখলাম আর হলো টিন্ডাল ইফেক্ট দেখলাম। তাহলে দুইজন সায়েন্টিস্টের নাম, দুইটা ইফেক্টের সাথেই কিন্তু আমাদের পরিচিত আছে, ঠিক আছে। এখন আসো আমরা এরপরের তাহলে একটু যাই। তাহলে আমরা কিন্তু তিনটা বিষয় সম্পর্কে মোটামুটি একটা বেসিক ধারণা পেয়ে গেছি, সাসপেনশন, সলিউশন আর হলো কি বলে কলয়েড। এখন আসো এই কলয়েড আবার কয়েক ধরনের হতে পারে, ঠিক আছে। এই কলয়েডটা আমাদের একটু ক্লাসিফিকেশনটা ভালো জানতে হবে, কারণ কলয়েডের ক্লাসিফিকেশন না জানলে কিন্তু এক্সাম্পল আমরা ভালোভাবে ধরতে পারবো না। কলয়েডের কয়েকটা কিন্তু আমরা উদাহরণ বলে আসছি, মিল্ক বলছি, মিল্ক অফ ম্যাগনেসিয়া বলছি, আর হলো কি বলছি, বাটার বলছি, ঘি বলছি, তাই না। তাহলে আসো আমরা একটু ক্লাসিফিকেশন অফ কলয়েড দেখি, কলয়েডের ক্লাসিফিকেশনটা আমরা একটু দেখি। তাহলে টাইপস অফ কলয়েড, হাত ভিজে যাইতেছে অবস্থা দেখো। তাহলে টাইপস অফ কলয়েড। আচ্ছা, তার আগে একটু বলি, হ্যাঁ, দেখো একটু খেয়াল করো, দুইটা মিডিয়াম মানে দুইটা শব্দ আমাদেরকে জানতে হবে। ধরো এটা হলো একটা পাত্র, ঠিক আছে। ধরো এই যে এর ভিতরে পানি আছে, হ্যাঁ, আমি পানি বা লিকুইড যেই জাতীয় জিনিসটা আছে, শুধু পানি না, যে কোনো কিছু হতে পারে এটা, মানে যার ভিতরে মিশানো থাকবে, মানে যে মিশাবে। খেয়াল করো, আমি একটা এক্সাম্পল দিলে ভালো বুঝতে পারবা। ধরো তুমি শরবত তৈরি করবা, তাহলে পানি নিছো আর হলো চিনি নিছো, তাহলে পানি কি করবে, চিনিকে মিশাবে, আর চিনি কি করবে, চিনি মিশবে, তাই না। যে মিশবে সে হলো ডিসপার্স, আর যে মিশাবে তাকে আমরা বলবো ডিসপার্সিভ মিডিয়া। দুইটা শব্দের সাথে একটু পরিচিত হও। একটা হলো বিস্তারিত বস্তুকণা, আর একটা হলো বিস্তারণ মাধ্যম, ইংরেজিতে বলে একটাকে ডিসপার্স পার্টিকেল। আর যেই মিডিয়াম, যে মিশাবে, যেমন ওই যে পানিটা, চিনিকে যে পানি মিশাইতেছে ওইটাকে আমরা বলবো ডিসপার্সিভ মিডিয়া। তাহলে আমি একটু ভিন্ন কালি দিয়ে দেখাই, দেখো তোমার যদি নীল কালি বা ব্লু কালিগুলো যদি পানি হয়, পানি কিন্তু আমি জাস্ট এক্সাম্পল বলতেছি, এখানে কিন্তু গ্যাসও হতে পারে, সলিডও হতে পারে। যখন আমরা ক্লাসিফিকেশন এই যে লেখছি ওপর, এটা যখন পড়বো তখন কিন্তু ক্লিয়ার হবে। তাহলে ধরে নাও এই যে আমি এগুলা পার্টিকেল আঁকাইতেছি, মানে যেটা আসলে মিশবে, ধরে নাও এটা চিনি, ঠিক আছে। তাহলে এই যে যেই বেটা মিশবে সেটাকে আমরা বলবো ডিসপার্স পার্টিকেল, ডিসপার্স পার্টিকেল, একে বাংলাতে বলা হয়।
হ্যাঁ রায়ান, শুনতেছো? রায়ান শোনা যায়? আচ্ছা দেখো, তাহলে আমরা বলতেছিলাম যে একটা কলয়েডের ভিতরে দুইটা জিনিস থাকবে, একটা হলো ডিসপার্স পার্টিকেল আর একটা হলো ডিসপারসিভ মিডিয়া। তাহলে এই যেটার পরিমাণ বেশি থাকবে, যেটা আসলে আমাকে ডিজলভ হতে হেল্প করবে, সেটাকে আমরা বলবো ডিসপারসিভ ডিসপারসিভ মিডিয়া। ঠিক আছে, এটাকে আমরা বলবো ডিসপারসিভ মিডিয়া, বাংলাতে বলা হয় বিস্তারণ মাধ্যম। বিস্তারণ মাধ্যম মানে যার মাধ্যমে কোনো পার্টিকেলগুলো ছড়ায় পড়বে, সেটাকে আমরা বলবো ডিসপারসিভ মিডিয়া। আর যে ছড়াবে, মানে যে চিনিটা ছড়াই যাইতেছে, এটাকে আমরা বলবো হইতেছে ডিসপার্স পার্টিকেল। ঠিক আছে, এখন এই যে এগুলোর উপর ভিত্তি করে আমাদের এই কলয়েডকে মোটামুটি 3-4 ভাগে ভাগ করা যায়। আমরা মূলত 4টা করবো, হ্যাঁ, তোমাদের বইয়ে দেখবা 5টা আছে, লিখবো 5টাই, সমস্যা নাই, কিন্তু আমরা হইতেছে করবো 4টা। একটু খেয়াল করো কি কি আছে, টাইপগুলো আমি লিখি। 1 নাম্বার আছে তোমার এরোসল। এগুলা কিন্তু প্র্যাকটিক্যালি বাসা বাড়িতে ব্যবহার করা হয়, এরোসল। হ্যাঁ, তাহলে AEROSOL একটা হলো এরোসল। 2 নাম্বার হলো তোমার জেল, JEL, জেল। ঠিক আছে, এই জেলও কিন্তু আসলে অভাব নাই। 3 নাম্বার হলো তোমার ইমালশন, ইমালশন। এই ইমালশন এবার আমাদের ভাইভাতে আসছিল। ঠিক আছে, ইমালশন আর হইতেছে ক্রিমের ভিতরে ডিফারেন্স কি বুঝলা? মানে কি কি পড়া লাগে বুঝো তাহলে আমাদের। ইমালশন আর হলো ক্রিমের মধ্যে ডিফারেন্স। তাহলে ইমালশন, এই ইমালশন আবার 2 ধরনের হতে পারে, এটাও আমরা দেখবো। অনেক পড়ালেখা কিন্তু এখানে যদি পড়তে চাও আর কি। ঠিক আছে, কিন্তু আসলে চ্যাপ্টার থেকে তো কোশ্চেনই করে না। ইমালশন, আরেকটা আছে সল। এই সলের নামও কিন্তু শুনছো, সল আর জেল কিন্তু বেশি একটা ডিফারেন্স না, খুবই কাছাকাছি। আরেকটা আছে লাস্টে গিয়ে ফোম, FOAM। এই ফোম আবার ওই যে বালিশের ফোম না, হ্যাঁ, এই ফোম কিন্তু অন্য জিনিস। তাহলে আসো আমরা একটু এরোসল দেখি, এরোসলের ভিতরে কি কি থাকে আর এর এক্সাম্পলগুলো কি কি, এটা একটু খেয়াল করো। হ্যাঁ, আসো এরোসল, আমরা একটু এরোসল সম্পর্কে জানার চেষ্টা করি। AEROSOL। এরোসল তোমার 2 রকম হতে পারে, খেয়াল করো, এরোসল তোমার 2 রকম হতে পারে। 1 নাম্বার হলো তোমার যদি বিস্তারিত মাধ্যম মানে হইতেছে ডিসপার্স পার্টিকেল কঠিন হয়, আর হইতেছে তোমার ডিসপারশন মিডিয়া যদি গ্যাস হয়, তাহলে সেটাকে আমরা বলবো কঠিন বা সলিড এরোসল। ঠিক আছে, 1 নাম্বার হলো সলিড এরোসল। খেয়াল করো, সলিড অ্যারোসল। এখানে কি কি পাবা এটা একটু খেয়াল করি, এগুলা কিন্তু একটু বোঝার ব্যাপার আছে। হ্যাঁ, এগুলা কিন্তু এমসিকিউর জন্য বলতে পারো, এক টাইপের ইম্পর্টেন্টই আসলে। তাহলে কঠিন আর হইতেছে মানে কি কি লিখছি আমরা, সলিড এরোসল। তাহলে সলিডের ভিতরে কে কে থাকবে, সলিড থাকবে আর গ্যাস থাকবে। সলিড হিসেবে কে থাকবে, ডিসপার্স পার্টিকেল। আর গ্যাস হিসেবে কি থাকবে, মানে ডিসপার্সিভ মিডিয়াম হিসেবে কে থাকবে, গ্যাস থাকবে। তাহলে এখানে, আচ্ছা আমি একটু এক্সাম্পলটা নিচে লিখি। হ্যাঁ, তাহলে এখানে সলিড আর হইতেছে গ্যাস। তাহলে সলিডটা হলো তোমার ডিসপার্স পার্টিকেল, ডিসপার্স পার্টিকেল, এটা হলো সলিড। আর গ্যাস যেটা, এটা হলো ডিসপারসিভ মিডিয়া, ডিসপারসিভ মিডিয়া, এটা হলো তোমার গ্যাস। তাহলে এটাকে আমরা বলবো দিচ্ছে সলিড এরোসল। তাহলে কিছু এক্সাম্পল মনে রাখতে হবে এখান থেকে। ঠিক আছে, যেমন কি কি আছে, স্মোক আছে, স্মোক ধোঁয়া, ধোঁয়া। ঠিক আছে, তারপরে আরো বলতে পারো ম্যাগ, মানে যে ম্যাগ বাদ দিয়ে আরেকটা জিনিস মনে রাখতে পারো, ফগ, যেটা কুয়াশা। ঠিক আছে, এটা মনে রাখতে পারো। তাহলে 1 নাম্বার গেল তোমার সলিড এরোসল। 2 নাম্বার আসো, তাহলে আরেকটা এরোসল আছে যেটা লিকুইড এরোসল। তাহলে লিকুইড এরোসল, তাহলে লিকুইড এরোসলের ক্ষেত্রে তুমি কি পাবা, লিকুইড এরোসলের ক্ষেত্রে তোমার ডিসপার্স যে পার্টিকেলটা আছে সেটা থাকবে লিকুইড, আর ডিসপার্সিভ যে মিডিয়াটা আছে সেটা থাকবে গ্যাস। আমরা জানি এরোসল মানেই কিন্তু গ্যাস, মানে আমাদের যে সরানো হয়, যে বোতলে যেটা থাকে স্প্রে করা হয়, এটা কিন্তু আসলে গ্যাস জাতীয় জিনিস, যদিও ভিতরে অনেক তোমার প্রেসার দিয়ে এটাকে তরলে রাখা হয়। ঠিক আছে, তাহলে লিকুইড, এখানে তুমি কি কি পাবা, লিকুইড পাবা আর হলো গ্যাস পাবা। তাহলে লিকুইডটা হলো ডিসপার্স পার্টিকেল। ঠিক আছে, আর গ্যাসটা হইতেছে আমাদের ডিসপারসিভ মিডিয়া, ডিসপারসিভ মিডিয়া। ঠিক আছে, ডিসপারসিভ মিডিয়া মানে কি, বিস্তরণ মাধ্যম, আর ডিসপার্স পার্টিকেল মানে কি বিস্তার যে ঘটবে, মানে বিস্তারিত বস্তু কণা। তাহলে এর কিছু এক্সাম্পল তুমি মনে রাখতে পারো, এর কিছু এক্সাম্পল দেখো। ওই যে আমরা কিন্তু বলছিলাম
যেমন এই যে কুয়াশা মেঘ, এটাও কিন্তু হতে পারে এখানে। কুয়াশা মেঘ, এই ফগও হতে পারে, আবার ইয়ে হতে পারে, এই ফগও হতে পারে, আর হইতেছে মেঘ ক্লাউডও হতে পারে। ঠিক আছে, এই দুইটাও কিন্তু এখানে হতে পারে। মানে অবস্থা ভেদে বিভিন্ন রকম হতে পারে। যেমন ফগটা তোমার কখনো সলিডও হতে পারে, আবার কখনো লিকুইডও হতে পারে। মানে প্রেশার টেম্পারেচার যখন যেরকম থাকবে তখন আর কি সেই রকম হবে। এটা গেল এরোসল। তাহলে এরোসলের এক্সাম্পল একটু মনে রাখো। যদি রাফলি এক্সাম্পল মনে রাখো তাহলে স্মোক মনে রাখবা, ফগ মনে রাখবা, আর ক্লাউড মনে রাখবা। আর যদি ক্লাসিফিকেশন অনুসারে মনে রাখো তাহলে তো কথাই নাই। যদি শুধুমাত্র এরোসলের এক্সাম্পল মনে রাখো তাহলে স্মোক, ফগ আর হলো ক্লাউড, ম্যাগ যেটা। ঠিক আছে, এরপর আসা আমাদের যেটা জানতে হবে সেটা হলো জেল অথবা ইমালশন যেটা, সেটা একটু আমরা একটু জানার চেষ্টা করি। খেয়াল করো, জেলটা একটু দেখি। হ্যাঁ, জেল অথবা ইমালশন দুইটা একই জিনিস, প্রায় কাছাকাছি আর কি, এক না খুব যে একেবারে এরকম না, কিন্তু জেল আর হচ্ছে ইমালশন। আচ্ছা, জেলের ক্ষেত্রে আর হচ্ছে ইমালশনের ক্ষেত্রে একটু ডিফারেন্স মনে রাখতে হবে। হ্যাঁ, জেলের ক্ষেত্রে তোমার ডিসপার্সিভ পার্টিকেলটা থাকবে হলো লিকুইড, আর ডিসপার্স মিডিয়ামটা থাকবে হইতেছে সলিড। জেলের ক্ষেত্রে কিন্তু তোমার লিকুইডের পরিমাণ কম, সলিডের পরিমাণ কিন্তু বেশি, দেখছো অবশ্যই এটা। তাহলে এখানে লিকুইড থাকবে আর হইতেছে সলিড থাকবে, এখানে কিন্তু গ্যাস থাকবে না। হ্যাঁ, এমসিকিউর জন্য কিন্তু এগুলো ট্রিকি কোশ্চেন। এরোসলের ভিতরে কিন্তু দুইটাই গ্যাস, একটা সাথে সলিড থাকতে পারে আর একটা লিকুইড থাকতে পারে। আর জেলির ক্ষেত্রে বা জেলের ক্ষেত্রে একটা সলিড তো মাস্ট থাকতেই হবে, এর সাথে লিকুইড থাকবে, এখানে কোনো গ্যাস আসবে না। তাহলে এর এক্সাম্পল কি মনে রাখতে পারো? এর এক্সাম্পল মনে রাখতে পারো যেমন জেলি আছে, তারপরে বাটার আছে, ঘি আছে, এগুলা এর এক্সাম্পল হিসেবে তুমি মনে রাখতে পারো। জেলি, জেল থেকে জেলি, তারপরে বাটার, এই বাটারগুলো মনে রাখতে পারো। ঠিক আছে, দেখো এই যে যদি শোনো, যদি গ্রসলি বলে যে কলয়েডের এক্সাম্পল বলো তাহলে কিন্তু যে কোনো 4-5টা বসাই দিবা ধুমধামে। আর যদি এরোসল বলো তাহলে স্মোক ফগ, আর যদি জেল বলে তাহলে জেলি ভাটার। আর জেলি ভাটার কিন্তু কলয়েড এক ধরনের, কারণ এই যে আমাদের জেলটাই তো এক ধরনের কলয়েড, তাই না? এরপরে আছে যেটা, সেটা হলো ইমালশন। এই ইমালশনটা দুই ধরনের হতে পারে, তবে এখানে গ্রসলি আমরা একটু একভাবে আগে মানে চিনার জন্য বলতেছি, খেয়াল করো। এটা হলো তোমার লিকুইড প্লাস লিকুইড হবে। ঠিক আছে, লিকুইড প্লাস লিকুইড। দেখো তিনটার বৈশিষ্ট্য কিন্তু একদম তিনটা আলাদা করে দিতেছে। এরোসলের ক্ষেত্রে একটা গ্যাস থাকতেই হবে, মাস্ট। আর 2 নাম্বার যেটা আমরা লিখছি সেটা হলো জেল। জেলের ক্ষেত্রে আমাদের সলিড থাকতে হবে আর হইতেছে লিকুইড থাকতে হবে। আর 3 নাম্বার যেটা লিখছি দেখো ইমালশন, যেটা এখানে কিন্তু আমাদের লিকুইড থাকবে আর হলো লিকুইড থাকবে, মানে দুইটাই লিকুইড। এরকম কিন্তু অনেক কিছু আছে, খেয়াল করে দেখো। মানে লিকুইডের মধ্যে লিকুইড কি কি হতে পারে? অনেক কিছু কিন্তু হতে পারে। হ্যাঁ, তেলের মধ্যে পানি, পানির মধ্যে তেল, এটাই কিন্তু একটা ইমালশন। এই ইমালশন কিন্তু আবার দুই ধরনের হতে পারে। ওয়াটার, আইদার ওয়াটার ইন লিকুইড অথবা লিকুইড ইন ওয়াটার, মানে তেলের মধ্যে পানি, পানির মধ্যে তেল, এরকম কিন্তু হতেই পারে। ঠিক আছে, যেমন অনেকগুলো এক্সাম্পল আছে, আমি সামনে লিখতেছি, দাঁড়াও একটু দাঁড়াও। আগে 4টা বিষয় সম্পর্কে আমরা আগে বলি একটু। ল্যাপটপ অফ হয়ে গেছে। হ্যাঁ, তাহলে আসো আমরা একটু এই ইমালশনের একটা এক্সাম্পল বলি। ইমালশনের এক্সাম্পল হচ্ছে ওই যে যেগুলো আসলে আমরা প্রতিনিয়ত ব্যবহার করে থাকি। হ্যাঁ, যেমন শ্যাম্পু বলতে পারো, শ্যাম্পু। তারপরে তুমি বলতে পারো হইতেছে তোমার ক্রিম বলতে পারো, ক্রিম। আমাদের কিন্তু ডিফারেন্স আসছিল ক্রিম আর হলো যে কি জানি বলতেছিলাম না, জেল। এর মধ্যে ক্রিম আর হলো আচ্ছা ডিফারেন্সটা কি জানি ছিল, ক্রিম আর জেল নাকি ক্রিম আর আচ্ছা কিছু একটা হবে, হয়তো পেস্ট বলছিল যে, কিন্তু আসছিল এই ডিফারেন্সটা আসছিল আর কি। তাহলে ক্রিম, শ্যাম্পু, এছাড়া তুমি এর সাথে বলতে পারো মিল্কও বলতে পারো। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের ইমালশন, জেল, এরোসল, এবং লাস্টে আরেকটা আছে ফোম। এই ফোম জিনিসটা আসলে লাগে না। ঠিক আছে, তারপর আমি একটু বলি ফোম কি কি হতে পারে। যেমন এই যে কেক বানাইতেছো না, এটাও ফোম। তারপরে এই যে সাবানের ফেনা, এটাও ফোম। তারপর হইতেছে তোমার আরও বিভিন্ন কিছু আছে, যেমন কার্বন ডাইঅক্সাইড যুগ প্লাস পানি, মানে হইতেছে বিষয়টা হচ্ছে এই যে লেমন, তারপর হইতেছে কোকা কোলা, তারপর হইতেছে স্প্রিট, এগুলা বোতলের প্যাচ খোলার পরেই দেখবা যে তুমি মানে কি বলে এটাকে, ফিকে উঠতেছে, গ্যাসগুলা ফিকে বের হয়ে মানে বাইরে বের হয়ে যাচ্ছে, এক ধরনের কিন্তু ফুটি ফুটি জিনিস বের হয়, তাই না? এটাই হলো মূলত ফোম। সাবানের ফেনা, এটাও ফোম। কেক, এটাও ফোম। তারপরে জামা পাথর, দেখছো কিনা জানি না, গ্রাম এলাকায় এগুলা অনেক বাড়িতে ব্যবহার করা হয়। জামা পাথর মূলত যে রাস্তায় পাওয়া যায়, যখন ওই যে রাস্তা ঢালাই করে না,
মানে ইটের সাথে আর কি পাওয়া যায়, মূল কথা হলো এই। ঠিক আছে, তাহলে আমাদের ওইটা আসলে লাগে না। তারপরে বললাম কিছু এক্সাম্পল মনে রাখলে রাখতে পারো। ফোমের কিছু এক্সাম্পল কি বললাম, ফোমের এক্সাম্পল বললাম হচ্ছে তোমার সাবানের ফেনা, তারপরে কেক, তারপরে বললাম হচ্ছে জামা পাথর, অনেক কিছুই বলতে পারো আসলে, যেগুলা ভিতরে ফুসকুড়ি মানে পাতলা জিনিস আর কি। ঠিক আছে, এখন আসো আমরা একটু দেখি যে আমাদের এই ইমালশন কী কী টাইপের হতে, আচ্ছা এটা একটু বলে নেই ইমালশন কী কী টাইপের হতে পারে, এটা একটু বইলে শেষ করে দিই, এরা আর আমরা দেখবো না। ঠিক আছে, এই ইমালশন টু টাইপের হতে পারে। একটা হলো তোমার ওয়াটার ইন ওয়েল, অথবা 2 নাম্বার বলতে পারো ওয়েল ইন ওয়াটার। ঠিক আছে, এই 2 টাইপেরই হতে পারে, মানে পানিতে তেল আর তেলে হইতেছে পানি, এই 2 টাইপের সাধারণত ইমালশন হয়ে থাকে। এখন চিন্তা করে দেখো কি কি আছে, খুঁজে বের করতে পারবা কিন্তু। যেমন মিল্ক চিন্তা করো, খেয়াল করো, এই যে ওয়াটার ইন ওয়েল আর ওয়েল ইন ওয়াটার। ওয়াটার ইন ওয়েল মানে কি তোমার পানির পরিমাণ বেশি, তেলের পরিমাণ কম। আর ওয়েল ইন ওয়াটার মানে তেলের ভিতরে পানি, তার মানে এখানে তেলের পরিমাণ বেশি আর হচ্ছে পানির পরিমাণ কম। বেশি দূর যাইতে হবে না, তুমি এই যে মিল্কের কথা চিন্তা করো, এটা কোন কাতারে পড়বে, ওয়েল ইন ওয়াটারে পড়বে নাকি এর ভিতর পড়বে বলো তো রাইয়ান? এই যে মিল্ক যে এক্সাম্পল দিছি আমরা, ইমালশন, ইমালশন আবার বলছি 2 ধরনের, একটা হলো ওয়াটার ইন ওয়েল আর একটা হলো ওয়েল ইন ওয়াটার। তাহলে মিল্ক কোনটার ভিতরে যাবে? হ্যাঁ, ওয়াটার ইন ওয়েল। কারণ কি, কারণ হইতেছে দুধে পানির পরিমাণ বেশি, প্রায় অলমোস্ট 87%, যদি সোজাভাবে মনে রাখো 80% আর কি। ঠিক আছে, আমরা দেখবো কম্পোনেন্টগুলোর সামনে যখন দেখবো তখন হবে। তাহলে এইগুলোই হলো আমাদের মূলত ইমালশন। এখন আসো আমাদের যেটা জানতে হবে সেটা হলো সাসপেনশন। তাহলে সাসপেনশন আসলে জিনিসটা কি? সাসপেনশন হলো কলয়েডেরই একটি অস্থায়ী অবস্থা। মানে কলয়েড পার্টিকেলগুলা, ধরো আমরা কি বলছি, কলয়েডের ক্ষেত্রে আমাদের পার্টিকেল সাইজ হবে 2 থেকে 100। এখন 3-4টা কলয়েড যদি একসাথে যুক্ত হয় তাহলে 3-4টা কলয়েডের সাইজ কিন্তু মূলত 400 বা 500-র উপরে চলে যাবে, তখন কিন্তু সেটার কলয়েড থাকবে না। মানে একসাথে যদি জমাট বাঁধে 3-4টা কলয়েড পার্টিকেল, তখন কিন্তু সেটা সাসপেনশন হয়ে যাবে। ঠিক আছে, এই হলো কিন্তু আমাদের মূল কথা। এখন এই আমাদের ওষুধ শিল্পে কিন্তু কলয়েডের চেয়ে তোমার এই সাসপেনশনের মানে ব্যবহারটা অনেক বেশি। কারণ হইতেছে এই যে এক্স রে করে না, এই যে ইমেজিং এক্স রে, বেরিয়াম সালফেট কিন্তু ব্যবহার করা হয়। ঠিক আছে, মানে পেটের ভিতরে অনেক সময় দেখা যায় যে তোমার অনেক এক্স রে করার জন্য বেরিয়াম মিল এক্স রে যেটাকে বলা হয়, এই এক্স রে করার জন্য এই সাসপেনশনগুলো ব্যবহার করা হয়। এছাড়া ওই যে আমরা কি বলছিলাম ভ্যাকসিন, ওইটা কিন্তু এক ধরনের, তারপরে ওইটা কী ছিল, এক ধরনের কিন্তু তোমার সাসপেনশন ছিল। এছাড়া আরও আছে যে লোশন, এটা কিন্তু সাসপেনশন। ঠিক আছে, আরও অনেকগুলো তুমি পাবা ওষুধ শিল্পে। মানে এক কথায় যদি মনে রাখো যে সাসপেনশনের উদাহরণ আমি কোত্থেকে মনে রাখবো, সেটা হলো ওষুধ শিল্পে বা ফার্মাসিউটিক্যাল যে বিষয়গুলো আছে সেগুলো হলো মূলত আমাদের সাসপেনশনের সাথে জড়িত। তাহলে কি কি গেল, সাসপেনশন গেল, তারপরে হয়তো তোমার কলয়েড গেল, তারপরে সলিউশন গেল। সলিউশন বেশি কিছু জানার নাই, শুধু এই আকার আকৃতি, টিন্ডালাইজেশন আর হচ্ছে ব্রাউনীয় মুভমেন্ট, এই কয়েকটা ফিচার মনে রাখা লাগবে না। এখন আসো আমাদের যেটা জানতে হবে সেটা হলো কোয়াগুলেশন, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ, কোয়াগুলেশন, খেয়াল করো কোয়াগুলেশন জিনিসটা কি। দেখ, কোয়াগুলেশন জিনিসটা হলো, এক কথায় যদি বলি যে অনেকগুলা বড় বড় পার্টিকেল আছে। ধরো তোমার রক্তের ক্ষেত্রেই যদি বলি যে রক্ত কাইটে গেল, তাই না, মানে বডির কোনো জায়গায় স্কিন কেটে যাওয়ার পর ব্লিডিং হইতেছে, রক্ত বের হইতেছে। এখন এই রক্ত তো বন্ধ হতে হবে, তাই না? এই বন্ধ হওয়ার পর যে জমাট বাঁধবে এটাকে আমরা বলবো হইতেছে কোয়াগুলেশন। মানে এটা বললাম রক্তের ক্ষেত্রে, অন্যান্য ক্ষেত্রেও তো হতে পারে, যেমন সাসপেনশন, সলিউশন, এদের ক্ষেত্রেও যদি কখনো জমাট বাঁধে, এই জমাট বাঁধাটাই হইতেছে আমাদের মূলত কোয়াগুলেশন। মানে গুচ্ছ আকারে হবে, বিষয়টা হচ্ছে এক কথায় শেষ, এটা তোমার ক্লাস্টার হবে, ক্লাস্টার অফ কলয়েড, ক্লাস্টার অফ সাসপেনশন, ক্লাস্টার অফ সলিউশন। এই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে কোয়াগুলেশন। ঠিক আছে, কোয়াগুলেশন হলো প্রসেস, যারা কোয়াগুলেশন করবে তাদেরকে বলা হবে কোয়াগুল্যান্ট। খেয়াল করো, আমি আবার বলতেছি, কোয়াগুলেশন মানে হলো তোমার জমাট বাঁধায় ফেলা, মানে একত্রিত করে ফেলা, ক্লাস্টার তৈরি করা। তাহলে ক্লাস্টার অফ সলিউশন, ক্লাস্টার অফ কি বলে সাসপেনশন, ক্লাস্টার অফ ক্রিস্টালয়েড, ক্লাস্টার অফ, মানে যতগুলো আমরা এতক্ষণ বললাম সবগুলো যদি একসাথে ক্লাস্টার হয়ে যায় সেটাকেই আমরা বলবো সাধারণত হচ্ছে কোয়াগুলেশন। কিন্তু যদি তোমাকে বলতে বলে যে স্পেসিফিক্যালি বলতে আমরা কোয়াগুলেশন বলতে কি বুঝি,
তাহলে সি ফর কোয়াগুলেশন, সি ফর কলোয়েট, এই জিনিসটাই মনে রাখতে হবে। বাট কোয়াগুলেশন কিন্তু আসলে সবগুলাকেই বোঝায়, এটাও মনে রাখতে হবে, কারণ ব্লাড ব্লাড কোয়াগুলেশন, ব্লাড ক্লটিং ফ্যাক্টর, সেকেন্ড পেপারে কিন্তু পড়বা, ব্লাড ক্লটিং ফ্যাক্টর কিন্তু 13টা আছে। ছন্দ দিয়েও মনে রাখতে হয়, এখানে ফুল পরে টুপ করে লও সব এক করে, শার্ট করে হলো ফুল বাবু, এরকম কিন্তু ছন্দ দিয়ে মনে রাখতে হবে, ওই জায়গায় 13টা একটু মনে রাখতে হবে। তাহলে কোয়াগুলেশন কিন্তু এভরি হোয়ার হতে পারে, বাট তোমাকে যদি বলে যে ডিফিনিটলি বলো যে কোয়াগুলেশন মেইনলি আমরা কোনটার ক্ষেত্রে আলোচনা করি, সেটা হলো তোমার কলয়েডের ক্ষেত্রে আমরা আলোচনা করি, ঠিক আছে? এই হলো মূল কথা। তাহলে আসো আমরা একটু কোয়াগুলেশনটা দেখার চেষ্টা করি। কোয়াগুলেশন, ওকে। তাহলে কোয়াগুলেশন, দা প্রসেস বাই হুইচ, তাহলে দা প্রসেস বাই হুইচ কলয়েড পার্টিকেল, ঠিক আছে, কলয়েড পার্টিকেল বিকাম ইন ক্লাস্টার। আমি কিন্তু আমার মতো করে বোঝানোর জন্য লিখলাম, হ্যাঁ, বইয়ের ভিতর একবার সুন্দর করে ডিফিনেশন দেওয়া আছে, ডিফিনেশনগুলো আসলে অবহেলা করো না কিন্তু, হ্যাঁ। আমি ডিফিনেশন পড়াই না মানে কিন্তু আবার মানে না পড়ে রাইখে দিও না, যে কিন্তু বোকামি, কারণ ডিফিনেশনের উপরে কিন্তু জানোই তো আসলে এ নাম্বারে ডিফিনেশন থাকে, প্রত্যেকটা কোশ্চেনের ক্ষেত্রে এ নাম্বার ডিফিনেশন থাকে, কোনটার ক্ষেত্রে মানে কখন কোন ডিফিনেশন দেওয়া হবে বলা কিন্তু খুবই কঠিন, ঠিক আছে? তাহলে কলয়েড পার্টিকেলগুলো যদি আমাদের ক্লাস্টার হয়ে যায়, তাহলে সেই প্রসেসটাকে আমরা বলবো হইতেছে, কি বলবো বলছি, কোয়াগুলেশন বলবো, ঠিক আছে? এখন যারা কোয়াগুলেশন করবে, দ্য কেমিক্যাল সাবস্টেন্স হুইচ আর রেসপন্সিবল ফর কোয়াগুলেশন ইজ কল্ড কোয়াগুল্যান্ট, এই হলো মূল কথা, ঠিক আছে? তাহলে আমরা বলবো কোয়াগুল্যান্ট, কোয়াগুল্যান্ট, তাহলে এটাকে আমরা বলবো দ্য কেমিক্যাল সাবস্টেন্স, এটা হলো কেমিক্যাল সাবস্টেন্স হুইচ আর রেসপন্সিবল ফর কোয়াগুলেশন। তাহলে যারা কোয়াগুলেশনের জন্য রেসপন্সিবল তাদেরকেই তাহলে আর কল্ড, ইজ কল্ড না কিন্তু আর কল্ড কোয়াগুলেন্ট, কোয়াগুলেন্ট, ওকে। এখন এই কোয়াগুলেন্ট দুই ধরনের হতে পারে, তার আগে একটু জানতে হবে যে আমাদের কোয়াগুলেন্ট যারা আছে তাদের বৈশিষ্ট্য কি। খেয়াল করো, এখানে কিন্তু দুইটা কথা আছে, দুইটা কথা এবং দুইজন সায়েন্টিস্ট বলছেন, তার মানে খুবই কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে এই কোয়াগুলেন্টের বৈশিষ্ট্য সম্পর্কে আমাদের দুইজন সায়েন্টিস্ট আছে, একজন হলো তোমার বিজ্ঞানী হার্ডি আর একজন হলো শুলজে। ইংরেজিতে যদি উচ্চারণ করা হয় তাহলে হবে সোলজে, আর বাংলায় যদি উচ্চারণ করো তাহলে তালবর্ষ দিয়ে যেহেতু লেখে তাহলে হবে শুলজে, আরেকটা হলো হার্ডি। তাহলে ফিচার অফ কোয়াগুলেন্ট এটা একটু জানো, হ্যাঁ। তাহলে ফিচার অফ কোয়াগুলেন্ট, তাহলে আমরা কোয়াগুলেশন কি জিনিস এটা জানলাম, কোয়াগুলেন্ট কি জিনিস এটা জানলাম, হ্যাঁ। তাহলে একটু ফিচারটা দেখি। সায়েন্টিস্ট মানে আমাদের হার্ডি, হার্ডি আর হচ্ছে শুলজে, দুইজন সায়েন্টিস্ট, SCHUL, সরি এটা LZ, ঠিক আছে। বিজ্ঞানী হার্ডে এবং হার্ডি আর হচ্ছে শুলজে, এই দুইজন সায়েন্টিস্ট আমাদের কোয়াগুল্যান্টস যারা আছে তাদের সম্পর্কে আমাদের দুইটা কথা বলছে। এক নাম্বার কথা কি বলছে একটু খেয়াল করো, এটা কিন্তু বি নাম্বারের জন্য আসে, রাইট ডাউন দ্য ফিচার অফ কোয়াগুল্যান্ট অ্যাকর্ডিং টু হার্ডি অ্যান্ড শুলজে। তাহলে হার্ডি এবং শুলজের মতামত অনুসারে যে কোয়াগুল্যান্টের ফিচার বলা হয়েছিল তাদের ফিচারগুলো বলো। মাত্র দুইটা ফিচার, দুইজন সায়েন্টিস্ট দুইটা ফিচার একসাথে দিচ্ছেন। কি কি ফিচার? এক নাম্বার কথা বলতেছে বিপরীত চার্জ। খেয়াল করো, আমরা কি জানি, সেম চার্জকে কি করবে, রিপিল করবে, মানে বিকর্ষণ করবে। তার মানে সেম চার্জ আসলে কিন্তু তোমার কখনো কোয়াগুলেন্ট হবে না, মানে জমাট বাঁধবে না, একটা পার্টিকেল আরেকটা পার্টিকেল থেকে দূরে সরে যাবে, এটাই কিন্তু স্বাভাবিক, তাই না? পজিটিভ পার্টিকেল যদি কাছাকাছি আসে তাহলে কখনোই তারা কোয়াগুলেন্ট হবে না। কোয়াগুলেন্ট মানে কি, জমাট বাঁধবে না, মানে অনেক দূরে দূরে থাকবে। তার মানে কোয়াগুলেন্ট হতে গেলে আমাদের কি হতে হবে, আমাদের ক্যাটায়নের সাথে অ্যানায়ন আসতে হবে, অথবা অ্যানায়নের সাথে ক্যাটায়ন আসতে হবে। তার মানে আমাদের বিপরীতধর্মী চার্জ হওয়া লাগবে। এখন এই বিপরীতধর্মী চার্জটাকেই এক নাম্বার থিওরি হিসেবে ওনারা দাঁড় করাইছেন। তিনারা কি বলছেন, যে বিপরীত চার্জ বা অপোজিট চার্জ আমাদের কোয়াগুলেন্ট হিসেবে কাজ করবে। তাহলে অপোজিট চার্জ অ্যাক্ট অ্যাজ কোয়াগুলেন্ট। রায়ান শুনতেছ, আসো। হ্যাঁ, তাহলে এক নাম্বার হলো অপোজিট চার্জ অ্যাক্ট অ্যাজ কোয়াগুলেন্ট। তার মানে কি, এর সাথে আমাদের ক্যাটায়নের সাথে যাবে অ্যানায়ন, অথবা অ্যানায়নের সাথে যাবে ক্যাটায়ন। তোমার পার্টিকেল যদি হয় ক্যাটায়ন, তুমি যেই কোয়াগুলেন্টটা দিবা সেটা হতে হবে অ্যানায়ন, নাইলে কিন্তু জমাট বাঁধাইতে পারবে না।
তাহলে এটা হলো অ্যানায়ন। ওকে, 2 নাম্বার আসো। 2 নাম্বার কথা ওনারা কি বলছেন? 2 নাম্বার কথা ওনারা বলছেন যে কোয়াগুলেশন ক্ষমতা, পাওয়ার অফ কোয়াগুলেশন বা রেট অফ কোয়াগুলেশন বলতে পারো তুমি, ক্ষমতাও বলতে পারো, রেটও বলতে পারো, কোনো সমস্যা নেই, একই জিনিস। রেট অফ কোয়াগুলেশন ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য নাম্বার অফ চার্জ। ঠিক আছে, চার্জ সংখ্যার সমানুপাতিক। মানে এই কথাটি বোঝাইতে চাইতেছে যে আমাদের কোয়াগুলেন্টের চার্জ যত বাড়বে, কোয়াগুলেন্টের চার্জ যত বাড়বে, কোয়াগুলেশনের রেট তত বেশি হবে, মানে সমানুপাতিক। এই কথাটাই ওনারা বলছেন আসলে। ঠিক আছে, তাহলে 2 নাম্বার কথা বলছেন যে কোয়াগুলেশন রেট, কোয়াগুলেশন রেট ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য চার্জ। ঠিক আছে, কিসের চার্জ? কোয়াগুলেন্টের চার্জের সমানুপাতিক। এই হলো মূল কথা। যেমন তুমি 2টা জিনিস এখান থেকে আনতে পারো। এক্সাম্পল হিসেবে এখানে আমরা যদি বলি, এই যে 2 নাম্বার থিওরির এক্সাম্পল, 1 নাম্বার না, কিন্তু 1 নাম্বার তো এমনিই বোঝা যাচ্ছে যে অ্যানায়নের ক্ষেত্রে ক্যাটায়ন দিলে কোয়াগুলেন্ট হবে, ক্যাটায়নের ক্ষেত্রে অ্যানায়ন দিলে কোয়াগুলেন্ট মানে কোয়াগুলেশন হবে। বাট সেম চার্জ আসলে কিন্তু কোয়াগুলেশন কখনোই হবে না, এটা কিন্তু বোঝা লাগবে। তাহলে কোয়াগুলেশন রেটটা আমাদের চার্জের সমানুপাতিক, এটা বোঝানোর জন্য আমরা সেম একটা মেটাল বা ডিফারেন্ট চার্জ, এই দুইটার ক্ষেত্রে কিন্তু এর বেশি আর এর হলো কিন্তু কম, কোয়াগুলেশন করার ক্ষমতা কিন্তু এর কম। এই হলো আমাদের মূল কথা। এখন আসো, আমাদের কোয়াগুলেন্ট কয় ধরনের হতে পারে একটু খেয়াল করো। কোয়াগুলেন্ট হতে পারে আমাদের 2 ধরনের, একটা হলো নেগেটিভ চার্জ বিশিষ্ট আর একটা হলো পজিটিভ চার্জ বিশিষ্ট, অর্থাৎ একটা অ্যানায়ন হিসেবে কাজ করতে পারে আর একটা হলো ক্যাটায়ন হিসেবে কাজ করতে পারে। খেয়াল করো, তাহলে আমরা টাইপস দেখবো এখন। তাহলে টাইপস অফ কোয়াগুলেন্ট, টাইপস অফ কোয়াগুলেন্ট। খেয়াল করো, তাহলে আমরা কোয়াগুলেন্টের টাইপটা একটু দেখি। কোয়াগুলেন্টের টাইপ হলো মূলত 2 ধরনের, ওই যে অ্যানায়নের সাথে ক্যাটায়ন, ক্যাটায়নের সাথে অ্যানায়ন, তার মানে 2 ধরনের হবে। একটা হলো অ্যানায়নিক, একটা হলো অ্যানায়নিক কোয়াগুলেন্ট। এই কিছু এক্সাম্পল মনে রাখতে হবে, হ্যাঁ। যেমন এক্সাম্পল হিসেবে তুমি মনে রাখতে পারো, এই অ্যানায়নিক বলতে কিন্তু আসলে আমরা বোঝাচ্ছি এখানে নেগেটিভ চার্জ বিশিষ্ট। ঠিক আছে, যেমন সোডিয়াম ফসফেট আছে, সোডিয়াম সালফেট আছে, ম্যাগনেসিয়াম সালফেট আছে, এরা হলো তোমার অ্যানায়নিক। সোডিয়াম ফসফেট Na3PO4, তারপরে হলো তোমার সোডিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম সালফেট, এরা আছে। ওকে, এরা হলো অ্যানায়নিক। 2 নাম্বার আসো, ক্যাটায়নিক আছে কিছু, ক্যাটায়নিক কোয়াগুলেন্ট। তাহলে ক্যাটায়নিক কোয়াগুলেন্ট কি কি আছে দেখো। ক্যাটায়নিক কোয়াগুলেন্ট হিসেবে তুমি যেটা পাবা সেটা হলো, যেমন কি বলতে পারো, ফেরিক হাইড্রোক্সাইড আছে, তারপর হলো তোমার আরো আরো কয়েকটা আছে। যেমন ফেরিক হাইড্রোক্সাইডটাই আমি শুধু লিখে রাখলাম এখানে, ফেরিক হাইড্রোক্সাইড, নট ফেরাস। এই হলো আমাদের কোয়াগুলেন্ট সম্পর্কে বিভিন্ন কথা। ঠিক আছে, তাহলে আশা করি কোয়াগুলেন্ট কি জিনিস বুঝাইতে পারছি, কোয়াগুলেশনের ফিচার কি কি থাকতে হবে সেটা বুঝাইতে পারছি, সাসপেনশন কি বুঝাইতে পারছি, কলয়েড কি জিনিস বুঝাইতে পারছি। তারপরে হলো এই তো, এই হলো মূলত আমাদের 4টা যে বিষয় সম্পর্কে আমরা বলছিলাম প্রথমে। একটা হলো কোয়াগুলেশন, সাসপেনশন, কলয়েড, ক্রিস্টালয়েড, আর একটা হলো সলিউশন। এই 5টা জিনিস কিন্তু আমরা মোটামুটি বলে ফেলছি, হ্যাঁ। তাহলে এই ছিল কিন্তু আমাদের মিক্সচার সম্পর্কে কথা। এখন মিক্সচারের ভিতরে কিন্তু কোয়াগুলেশনটা আসে না, কিন্তু কোয়াগুলেশনটা ওই যে ওগুলোর ক্ষেত্রে আমরা ইউজ, মানে কলয়েডের ক্ষেত্রে আমরা ইউজ করি। এই হলো মূল কথা। বুঝছো এতটুকু, নাকি আবার কোনো কিছু রিপিট করবো রাইয়া? যদি বুঝতে থাকো তাহলে আমি একটু মিল্কের কম্পোজিশনগুলো একটু বলবো এখন। বুঝছো? হ্যালো? মানে বিষয়টা হইতেছে, তোমার কলয়েড পার্টিকেল যদি অ্যানায়নিক হয়, মানে অ্যানায়ন চার্জ বিশিষ্ট হয়, তাহলে তোমার কোয়াগুলেন্ট দিতে হবে ক্যাটায়নগুলা। ঠিক আছে, মানে 2 ধরনের তুমি কোয়াগুলেন্ট পাবা। আর যদি কলয়েড পার্টিকেলটা পজিটিভ মানে ক্যাটায়নিক হয়, তাহলে তুমি কোয়াগুলেন্ট দিবা হইতেছে অ্যানায়নিক। এই হলো মূল কথা, আর কিছুই না। ঠিক আছে, এখন এই জায়গায় কিন্তু একটা কোশ্চেন আসে, দেখবা যে কুমিল্লা বোর্ড 2019-এ একটা কোশ্চেন আসছিল
যে কলয়েড কণাগুলো এরা জমাট বাঁধে না কেন? মানে তুমি তো কোয়াগুলেন্ট দেওয়ার পর কিন্তু জমাট বাঁধে গেছো, তাই না? খেয়াল করো, কোশ্চেনটা বোঝা, এটা কিন্তু বোর্ড কোশ্চেন আমি বলতেছি। মানে বিষয়টা হইতেছে কলয়েড কণাগুলো তারা নিজেরা কেন জমাট বাঁধে না, কোয়াগুলেন্ট দেওয়ার পর কেন জমাট বাঁধলো? সোজা কথা, কারণ কলয়েড কণাগুলো সেম চার্জ বিশিষ্ট থাকবে, হয়তো পজিটিভ থাকবে নয়তো নেগেটিভ থাকবে, তাই না? যেহেতু ওরা সেম চার্জ বিশিষ্ট থাকে এই জন্য কিন্তু ওদের ভিতরে কখনো মানে কোয়াগুলেট হবে না বা জমাট বাঁধবে না। কুমিল্লা বোর্ড 2019 চাইলে খুলে দেখতে পারো, সমস্যা নাই। আর কোয়াগুলেন্ট দেওয়ার পর কেন জমাট বাঁধবে, ওই যে এক কথায়, তুমি যদি মানে কলয়েডটা যদি অ্যানায়নিক হয় তাহলে তুমি যদি ক্যাটায়নিক দাও তাহলে অবশ্যই জমাট বাঁধবে, কারণ একজন আরেকজনের সাথে কিন্তু কাছাকাছি টাইনা আনবে, ঠিক আছে? মানে এক জায়গায় জমাই ফেলবে কিন্তু সবাই। এই হলো মূল কথা। এছাড়া আরো কয়েকটা লাইন লেখা আছে, দেখবা কার চেয়ে কার পাওয়ার বেশি, যেমন সোডিয়াম ক্লোরাইডের, বেরিয়াম ক্লোরাইডের, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের, এর ভিতরে কিন্তু অ্যালুমিনিয়ামের তোমার কোয়াগুলেন্ট করার ক্ষমতা বেশি, কারণ কি, যে চার্জ বেশি, তাই না? এরকম কিছু ফিচার দেখবা আরো লেখা আছে কয়েকটা। মাঝখানে হয়তো বা কয়েকটা শব্দ মিস গেলে যাইতেও পারে, আশা করি মিস যায় নাই, সবগুলাই তো মোটামুটি বলার চেষ্টা করছি। মানে অ্যানায়নিক কোন জায়গায় আর ক্যাটায়নিক কোন জায়গায় আশা করি বুঝাইতে পারছি। কলয়েড কিন্তু অ্যানায়নও হতে পারে, ক্যাটায়নও হতে পারে। তাহলে অ্যানায়ন কলয়েডের ক্ষেত্রে ক্যাটায়ন দিব, ক্যাটায়ন কলয়েডের ক্ষেত্রে অ্যানায়ন দিব। এই হলো মূল কথা। এখানে আরেকটা কোশ্চেন ছিল আমাদের সময়, কিন্তু তোমাদের এই নতুন বইগুলোতে নাই। এই যে পলি পড়ে না, পলি, বন্যার পানি যাওয়ার পরে নদীতে চর পড়ে না, এগুলো কেন হয় জানো? এগুলো এই যে কোয়াগুলেন্টের কারণে হয়, কিন্তু তোমাদের বই আসলে নাই, এই জিনিসটা আমি খুঁজলাম আসলে, বুঝছো? আমাদের সময় ছিল, আমার মনে পড়ছে, খুবই মনে পড়ছে এই জিনিসটা, যে নদীতে পলি কেন পড়ে বা এই যে চর কেন পড়ে আসলে। বিষয়টা কত মানে মজার না? চর কেন পড়ে, এই কোয়াগুলেন্টের জন্যই পড়ে মূলত, ঠিক আছে? মানে এরা জমাট বাঁধাই ফেলে। তো এই ছিল আমাদের কিন্তু মোটামুটি কোয়াগুলেশন। হ্যাঁ, এখন আসলে আমরা একটু মিল্ক দেখবো। মিল্ক থেকে আসলে কম্পোজিশনগুলো একটু দেখলেই মোটামুটি হবে। আর হচ্ছে মিল্ক থেকে কিভাবে তুমি বাটার তৈরি করবে, এই প্রিন্সিপালটা একটু জানা লাগে, এই আর কিছু না। তাহলে আসো আমরা একটু মিল্ক দেখি। হ্যাঁ, মিল্ক, দেখো মিল্ক কিন্তু অনেক ধরনের হতে পারে। হ্যাঁ, হিউম্যান মিল্ক হতে পারে, কাউ মিল্ক হতে পারে, গট মিল্ক হতে পারে, বাফালো মিল্ক হতে পারে, শিপ মিল্ক হতে পারে, তারপরে ক্যামেল মিল্ক হতে পারে, অনেক ধরনের হতে পারে, ঠিক আছে? এখন এই জায়গায় মানে কম্পোজিশনগুলো হচ্ছে মেইনলি আমাদের জানার বিষয়। খেয়াল করো, গরুর দুধ আর হইতেছে মানুষের দুধ, এই দুইটার কিন্তু ডিফারেন্স জানতে হবে। কারণ কি, কারণ হইতেছে তুমি যদি মেডিকেলে আসো, তুমি যদি শিশু বিশেষজ্ঞ হও, নিওনেট স্পেশালিস্ট, ঠিক আছে? তোমার কাছে তো বাচ্চা নিয়ে আসবে বাচ্চার মা, বলবে যে আমার বুকের সমস্যা, আমি দুধ খাওয়াইতে পারতেছি না। অথবা অনেক তোমার আয়েসি মানুষ আছে, কোনো সমস্যা নেই কিন্তু বাচ্চারা দুধ খাওয়াবে না, আমি কি গরুর দুধ খাওয়াইতে পারবো? দেখো বিষয়টা কত কিন্তু সিম্পলি তুমি মাথায় নিতেছো, কিন্তু আসলে অনেক মানে বিষয় ভিতরে কিন্তু অনেক কথা আছে। কথাটা কি? কথাটা হলো তোমার মানুষের দুধের ভিতরে পানি থাকে প্রায় 87.1%, ঠিক আছে? গরুর দুধের ভিতরে পানি থাকে 87.8%, তাই না? এখন একটা জিনিস কিন্তু খুবই সিম্পল, যেখানে পানি থাকবে বেশি সেখানে কিন্তু শক্তির পরিমাণ কম থাকবে, এটাই কিন্তু সিম্পল, তাই না? এখন আবার আরেক উল্টা কথাও কিন্তু আছে, আবার ব্যতিক্রমও কিন্তু আছে, যে আবার দেখবা তুমি মহিষের দুধের ভিতরে পানি আছে তোমার 82.7%, শক্তি আবার অনেক হাই। সবচেয়ে কিন্তু শক্তি হইতেছে তোমার এই যে দুইটা দুধের ভিতরে। খেয়াল করো, এই মুখে মুখে শুনলে কিন্তু অনেক মনে থাকবে, বেশি লিখবো, ঠিক আছে? তবে একটু বেসিক্যালি কয়েকটা কথা বলতেছি। তো তোমার কাছে আসলো, তুমি কি বলবা তাহলে, গাভীর দুধ বলবা নাকি মানে মাকেই বলবা দুধ খাওয়াই?